প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করোনা মহামারীতে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সরকারের নির্দেশনা মোতাবেক শিক্ষা ব্যবস্থাকে গতিশীল রাখার জন্য অনলাইনে ক্লাস অব্যাহত রাখতে হবে। আর তাই আমি আব্দুর রাজ্জাক, প্রভাষক হিসাব বিজ্ঞান, জয়পুরহাট শহীদ জিয়া কলেজ, জয়পুরহাট ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রছাত্রীদের জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ক্লাস হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় ক্লাস। তো চলো শুরু করি। আজকের আলোচ্য বিষয় হিসাব সমীকরণ। গত ক্লাসে 1 নম্বর ক্লাসে বলেছিলাম যে পরবর্তী ক্লাসে হিসাব সমীকরণে বিস্তারিত আলোচনা করব, তাই আজকে হিসাব সমীকরণে বিস্তারিত আলোচনা করব। গত ক্লাসে আমরা দেখেছিলাম হিসাব সমীকরণ কি, আবারও রিভিউ করি। তো হিসাব সমীকরণ হলো কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ে মোট সম্পদের পরিমাণ, মালিকানা সত্ত্ব ও বহির্দায়ের সব সময় সমান হবে। যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রমাণ করা হয় তাকে হিসাব সমীকরণ বলে। অথবা যে সমীকরণের মাধ্যমে ব্যবসায়ের মোট সম্পত্তি এবং দায়ের সম্পর্ক প্রকাশ করা হয় তাকে হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশন বলা হয়। হিসাব সমীকরণটি হলো এ সমান এল প্লাস ওই, অর্থাৎ সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এখানে এ থেকে অ্যাসেট, অ্যাসেট অর্থ সম্পত্তি, এল হচ্ছে লায়াবিলিটি, লায়াবিলিটি অর্থ দায়, আর ওইতে হচ্ছে ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটি অর্থ মালিকানা সত্ত্ব। এই পর্যন্ত আমরা গত ক্লাসে দেখেছিলাম। তো আজকে হিসাব সমীকরণ বিস্তারিত আলোচনা করব। তো হিসাব সমীকরণটি আমরা এখানে লিখে নিয়েছি। হিসাব সমীকরণটি হলো কি, এ ইকাল টু এল প্লাস ওই, অর্থাৎ সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। চিত্রের সাহায্য ব্যবসায় ও হিসাব সমীকরণের ধারণা। আমরা এখন চিত্রের সাহায্য ব্যবসায় ও হিসাব সমীকরণের ধারণাটা নিব। কীরকমভাবে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব হয়, একটি ব্যবসা প্রতিষ্ঠানে কীভাবে এই সমীকরণটি হয়, এখন আমরা চিত্রের সাহায্যে সেই ধারণাটা নিব। আমরা মনে করলাম এটি একটি ব্যবসা প্রতিষ্ঠান। তো এই ব্যবসা প্রতিষ্ঠান তো একা একাই চালু হবে না। তো এই ব্যবসা প্রতিষ্ঠান তো একা একাই পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করতে পারবে না। এর জন্য একজন বা একাধিক মালিক থাকে। তো আমরা এই ব্যক্তিকে মালিক হিসাবে ধরেছি। তাহলে এই ব্যবসা শুরু করতে গেলে এই মালিক ব্যবসা শুরু করবে, এই জন্য মালিক ব্যবসায় টাকা দিয়ে ব্যবসা শুরু করবে। তো মালিক টাকা যদি দেয়, কত টাকা দেবে? 1 লক্ষ টাকা দেবে। যদি 1 লক্ষ টাকা মালিক দিয়ে থাকে তাহলে ব্যবসায়ে নগদ টাকা আসলো কত? 1 লক্ষ টাকা। ঠিক মালিক ব্যবসায়ের কাছ থেকে পাবে কত? 1 লক্ষ টাকাই পাবে। অর্থাৎ মালিক যত ব্যবসায় দিয়েছে ঠিক তত টাকাই ব্যবসায়ের কাছ থেকে নিয়ে নেবে। তাহলে হিসাব সমীকরণটা কীভাবে প্রভাব পড়বে? এই যে 1 লক্ষ টাকা দিয়ে মালিক ব্যবসা শুরু করতেছে, এর হিসাব সমীকরণটা কীরকম হবে? সম্পদ সমান মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বটা কি আরেকবার বলে নেই। ব্যবসায়ের উপর মালিকের অধিকারটাই হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিক ব্যবসায়ের উপর কতটুকু বা কত টাকার অধিকার খাটাতে পারবে? এখন 1 লক্ষ টাকা। অর্থাৎ মালিক ব্যবসাকে 1 লক্ষ টাকা দিচ্ছে, সেই 1 লক্ষ টাকার নামই হচ্ছে মালিকানা সত্ত্ব। অর্থাৎ মালিক ব্যবসায় যা নিয়ে আসবে সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। অর্থাৎ মালিকের দাবি, ব্যবসায়ের উপর মালিকের দাবিকেই মালিকানা সত্ত্ব বলা হয়। তাহলে ব্যবসায়ে নগদ টাকা ব্যবসায়ের সম্পদ হিসেবে গণ্য হয়। তাহলে ব্যবসায়ের নগদ টাকা আছে কত? 1 লক্ষ টাকা। তাহলে এই 1 লক্ষ টাকা হচ্ছে সম্পদ। তাহলে এই 1 লক্ষ টাকা হচ্ছে সম্পদ। আবার ব্যবসা থেকে মালিক দাবি করবে কত? মালিকানা সত্ত্ব কত দাবি করবে? এই 1 লক্ষ টাকাই দাবি করবে। অর্থাৎ মালিক 1 লক্ষ টাকা দিয়েছে, ঠিক 1 লক্ষ টাকাই ব্যবসার কাছ থেকে নিয়ে নেবে। তাহলে ব্যবসার সম্পদের পরিমাণ হচ্ছে 1 লক্ষ টাকা এবং মালিকানা সত্ত্বের পরিমাণ হচ্ছে কত? 1 লক্ষ টাকা। আচ্ছা, এরপর কোনো কারণে যদি ব্যবসা বৃদ্ধি করতে হয় বা বড় করতে হয়, তাহলে হয়তো দেখা যাচ্ছে মালিকের কাছে টাকা নেই। মালিক কী করবে? কোনো তৃতীয় পক্ষের কাছ থেকে টাকা ধার নিয়ে ব্যবসা সে করতে চায় বা বৃদ্ধি করতে চায় বা বাড়াইতে চায়। তাহলে এর জন্য মালিক কী করবে? তৃতীয় পক্ষের কাছ থেকে
সে টাকা নিবে, যাকে আমরা পাওনাদার বলবো। এই পাওনাদারের কাছ থেকে মালিক ধরো 30,000 টাকা নিয়েছে, তাহলে ব্যবসায়ে নগদ ছিল 1,00,000 টাকা এবং ঋণ করে নিয়ে আসলো 30,000 টাকা। তাহলে মোট টাকার পরিমাণ কত হলো? 1,30,000 টাকা। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান তাহলে মালিক যে ঋণ করে নিয়ে আসলো 30,000 টাকা, যে লোকের কাছ থেকে ঋণ করে নিয়ে আসলো, সে পাওনাদার কি 30,000 টাকার কম নেবে? 30,000 টাকাই নেবে, পারলে বেশি নেবে। যদি সুদের কথা বলা থাকে তাহলে সুদসহ দিতে হবে, কিন্তু এখানে আমরা 30,000 টাকায় ধরলাম, শুধু আসল টাকায় ধরলাম। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ কত আছে? 1,00,000 টাকা মালিকের, 30,000 টাকা পাওনাদারের। তাহলে দায় হচ্ছে মালিকের, মালিকানা সত্ত্ব হচ্ছে 1,00,000 টাকা, আর এদিকে 30,000 টাকা হচ্ছে পাওনাদারের। তখন হিসাব সমীকরণে প্রভাব পড়বে সম্পদ সমান মালিকানা সত্ত্ব ছিল, এখন হবে দায় এর সঙ্গে যোগ হয়ে যাবে। এই যে 30,000 টাকা যেটা আসলো সেটা হচ্ছে দায়। এই 30,000 টাকা তৃতীয় পক্ষের কাছ থেকে যে টাকাটা মালিক নিয়ে আসলো সেটা হচ্ছে দায় বলে বিবেচিত হবে। আর মালিকের যে 1,00,000 টাকা সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। আর সম্পদ হচ্ছে এই 1,00,000 এবং 30,000, এই দুটা মিলে হচ্ছে সম্পদ। বা 1,00,000 সম্পদ হচ্ছে কত আছে, যে কথা আলোচনা করলাম, 1,00,000 যোগ 30,000 নগদ টাকা আছে ব্যবসায়ে, তাহলে 1,00,000 যোগ 30,000 সমান আমাদের দায় কত আছে, তৃতীয় পক্ষের কাছ থেকে নিয়ে আসছে কত? 30,000 টাকা, তাহলে 30,000 টাকা হবে। আর মালিকানা সত্ত্ব কত আছে, যোগ মালিকানা সত্ত্ব 1,00,000 টাকা, অর্থাৎ মালিকের দাবি কত? 1,00,000 টাকা মালিক দিয়েছে, এই 1,00,000 টাকা যোগ হবে। বা 1,30,000 টাকা, 1,30,000 টাকা উভয় সাইডে হবে। এটা বাম পার্শ্ব, এটা হচ্ছে ডান পার্শ্ব। তাহলে বাম পার্শ্ব এবং ডান পার্শ্ব মিলে যাবে, 1,30,000 এবং 1,30,000। এই জন্য হিসাব সমীকরণ বলা হয়েছে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। সম্পদ, একটি ব্যবসা প্রতিষ্ঠানের যতগুলো সম্পদ আছে সবগুলো সম্পদের পরিমাণ দায় এবং মালিকানা সত্ত্বের সমান হবে। এটা আমরা এখানে দেখলাম। এখন আমরা মালিকানা সত্ত্ব, এই যে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব যে হিসাব সমীকরণ, এই মালিকানা সত্ত্বের এখন আমরা এই মালিকানা সত্ত্ব নিয়ে আলোচনা করব। সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এই যে আমাদের সমীকরণটা, এই মালিকানা সত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। মালিকানা সত্ত্ব সরাসরি প্রভাবিত হয় লাভ, লোকসান, উত্তোলন এবং অতিরিক্ত মূলধন আনয়নের মাধ্যমে। প্রতিষ্ঠানের লাভ হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় এবং লোকসান হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায় এবং অতিরিক্ত মূলধন আনয়নের মাধ্যমে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। মালিকানা সত্ত্ব সমান আমরা লিখতে পারি মালিকানা সত্ত্ব সমান মূলধন, অর্থাৎ মালিক মূলধন নিয়ে যে ব্যবসা শুরু করে তাকে আমরা মালিকানা সত্ত্ব বলি, ওই মূলধনকে আমরা মালিকানা সত্ত্ব বলি। তাহলে মালিকানা সত্ত্ব মূলধন সমান মূলধন, মালিকানা সত্ত্ব সমান মূলধন, এর সঙ্গে যে আমাদের আয় বা লাভ হবে সেটা যোগ হবে। আর অতিরিক্ত মূলধন যদি মালিক আনয়ন করে, যে মূলধন নিয়ে আসছে 1,00,000 টাকা, ব্যবসা যদি আরও 10,000 টাকা বা 20,000 টাকা মালিক অতিরিক্ত মূলধন নিয়ে আসে, তাহলে সেটা যোগ হয়ে যাবে মূলধনের সাথে। আর ব্যবসা প্রতিষ্ঠান থেকে যদি কোনো কিছু খরচ বা ব্যয় হয়ে যায়, তাহলে ব্যয়টা আমরা কী করবো? মাইনাস করব। আর মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কিছু উত্তোলন করে, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করে, তাহলে উত্তোলনটা আমরা কী করব? মাইনাস করব। তাহলে মালিকানা সত্ত্ব সমান হবে মূলধনের সঙ্গে আয় যোগ অতিরিক্ত মূলধন যোগ, আর ব্যয় মাইনাস করতে হবে এবং উত্তোলন মাইনাস করতে হবে, যেটা আমরা এটা পড়ে বুঝলাম। তাহলে মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো হচ্ছে 4টি: আয় এবং অতিরিক্ত মূলধন, ব্যয় এবং উত্তোলন। বা ওনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব সমান, ইংরেজিতে লেখা আছে ক্যাপিটাল সি অ্যাডিশনাল ক্যাপিটাল যোগ রেভিনিউ। ক্যাপিটালের সঙ্গে অ্যাডিশনাল ক্যাপিটাল যোগ রেভিনিউ, আয় এবং অতিরিক্ত মূলধন যোগ করতে হবে, এক্সপেন্স এবং ড্রয়িংস, ব্যয় এবং উত্তোলন বাদ দিতে হবে। বা যদি সংক্ষেপে লিখি তাহলে ওই সমান ওনার্স ইকুইটির ওই সমান সি, ক্যাপিটালের সি, অ্যাডিশনাল ক্যাপিটালের এ, রেভিনিউ আর মাইনাস এখানে এক্সপেন্সের ই এবং ড্রয়িংয়ের ডি। এটা আমরা সংক্ষেপে লিখতে পারি। এরপর দেখব মালিকানা সত্ত্বের প্রভাব।
ধরি মালিকানা সত্ত্ব আমাদের আছে 1,00,000 টাকা, ব্যবসা প্রতিষ্ঠানে মালিকানা সত্ত্ব 1,00,000 টাকা, যা পূর্বে আমরা আলোচনা করলাম ওই অ্যামাউন্টটি আমরা ধরলাম 1,00,000 টাকা। এখন মালিকানা সত্ত্বের এর প্রভাব হবে মালিকানা সত্ত্ব সমান কত? 1,00,000 টাকা। এখন এই মালিকানা সত্ত্বের সাথে আয় যদি ব্যবসা প্রতিষ্ঠান হয়ে থাকে 50,000 টাকা, এই আয়টা কী হবে? যদি ব্যবসা প্রতিষ্ঠান আয় হয় তাহলে মালিক কি এই টাকাটা পাবে? না, মালিক পাবে না, মালিক পাবে। আয় হলে মালিক পাবে। যদি মালিক পায় তাহলে মালিকানা সত্ত্বের সাথে আয়টা যোগ হয়ে যাবে। তো আয়টা যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেলে তখন প্রভাব কি পড়বে? তখন প্রভাব হবে মালিকানা সত্ত্ব সমান 1,00,000 টাকা ছিল, তার সঙ্গে 50,000 টাকা যোগ হয়ে যাবে। তারপরে মালিক যদি অতিরিক্ত মূলধন নিয়ে আসে, মালিকের মূলধন ছিল যা তার সাথে যদি আরও অতিরিক্ত মূলধন নিয়ে আসে তাহলে এই অতিরিক্ত মূলধন যোগ হবে, প্রভাব পড়বে আমাদের আয় 50,000 টাকা যোগ হয়েছে, তার সঙ্গে আরও 10,000 টাকা অতিরিক্ত মূলধন যোগ হইবে। তারপরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে যদি ব্যয় হয় 30,000 টাকা ব্যয় হয়েছে, তাহলে ব্যয় হলে কী হবে? মালিকানা সত্ত্ব 1,00,000 টাকা যেটা মালিকানা সত্ত্ব যা ছিল সে মালিকানা সত্ত্ব থেকে যদি আয় যোগ হয়ে যায় তাহলে ব্যয় কী হবে? মাইনাস হবে, ব্যয় মাইনাস করতে হবে। তখন আমাদের মালিকানা সত্ত্বে প্রভাব পড়বে মালিকানা সত্ত্ব সমান আমাদের আয় এবং অতিরিক্ত মূলধন যোগ করেছে, সেখান থেকে আমাদের ব্যয়টা মাইনাস করতে হবে। তারপরে মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করে থাকে 5,000 টাকা উত্তোলন করে, তাহলে মালিক যদি অতিরিক্ত মূলধন আনে যোগ হয়, আর তাহলে মালিক ব্যবসা থেকে উত্তোলন করে নিলে কী হবে? মাইনাস হবে। তাহলে মাইনাস হলে আমাদের মালিকানা সত্ত্বে প্রভাব হবে কি? আমাদের 5,000 টাকা মাইনাস করতে হবে। মালিকানা সত্ত্বে আমরা কি দেখলাম, যেটা পূর্বে আলোচনা করলাম, আমাদের মূলধনের সঙ্গে আয় যোগ হবে, অতিরিক্ত মূলধন যোগ হবে। নীল কালিতে যা লেখা আছে এগুলো হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বের সঙ্গে যোগ হয়েছে, আর লাল কালিতে যা সেগুলো হচ্ছে মাইনাস করছি। 30,000 টাকা ব্যয় হয়েছে, মাইনাস করতে হবে, এবং উত্তোলন হয়েছে কত? 5,000 টাকা, এটা মাইনাস করতে হবে। তাহলে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ দাঁড়ালো কত? যোগ বিয়োগ করে 1,25,000 টাকা। তাহলে আমাদের যোগ বিয়োগ করার পর আমাদের মালিকানা সত্ত্ব দাঁড়াবে কত? 1,25,000 টাকা। তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধিকারী উপাদান হচ্ছে দুইটি, আয় এবং অতিরিক্ত মূলধন। মালিকানা সত্ত্ব বৃদ্ধিকারী উপাদান হচ্ছে আয় এবং অতিরিক্ত মূলধন, আর মালিকানা সত্ত্ব হ্রাসকারী উপাদান হচ্ছে দুইটি, ব্যয় এবং উত্তোলন। আয় এবং অতিরিক্ত মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব বৃদ্ধি করবে, আর ব্যয় এবং উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্বকে হ্রাস করবে। তাহলে দুটি হচ্ছে বৃদ্ধিকারী উপাদান, দুটি হচ্ছে হ্রাসকারী উপাদান। এখন আমরা হিসাব সমীকরণের সম্প্রসারিত রূপ দেখব। হিসাব সমীকরণ আমরা কি দেখেছিলাম? A=L+OE দেখেছিলাম। ওই হচ্ছে ওনার্স ইকুইটি, এই সবগুলো মিলে হচ্ছে ওনার্স ইকুইটি। ক্যাপিটালের সঙ্গে অতিরিক্ত মূলধন যোগ, রেভিনিউ অর্থাৎ আয় হচ্ছে যোগ করতে হবে, এক্সপেন্স আমাদের বিয়োগ করতে হবে অর্থাৎ ব্যয়টা বিয়োগ করতে হবে, আর ডিতে হচ্ছে ড্রয়িং মানে উত্তোলনটা আমাদের বাদ দিতে হবে। তাহলে আমাদের A=L প্লাস ব্র্যাকেট আমরা উঠাই দেওয়ার পর আমাদের সি হচ্ছে ক্যাপিটাল, এসি হচ্ছে অ্যাডিশনাল ক্যাপিটাল, মানে এই ক্যাপিটাল এবং এই দুটি হচ্ছে ক্যাপিটাল, এই দুটি মিলে আমরা একটি ক্যাপিটাল ধরলাম। তাহলে পরের লাইনে আমাদের সবই ঠিক থাকবে। A=L প্লাস সি, অর্থাৎ এটাও ক্যাপিটাল এটাও ক্যাপিটাল, এই দুই ক্যাপিটাল একসঙ্গে আমরা ক্যাপিটাল ধরলাম, আর যা আছে তার সবই ঠিক লিখলাম। সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এখন এ হচ্ছে সম্পদ সমান, এল হচ্ছে লায়াবিলিটি দায়, এ হচ্ছে অ্যাসেট সম্পদ ইকুয়াল টু এল হচ্ছে লায়াবিলিটি বা দায়, সি হচ্ছে ক্যাপিটাল বা মূলধন, আর হচ্ছে রেভিনিউ অর্থ আয়, ই হচ্ছে এক্সপেন্স অর্থ ব্যয়, ডি হচ্ছে ড্রয়িং অর্থ উত্তোলন। তাহলে সম্পদ সমান দায় যোগ মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন, এটা আমরা লিখতে পারি। বা এখন আমরা পার্শ্ব যদি পরিবর্তন করি, এই পার্শ্বের যে মাইনাস ফিগার আছে এটা হচ্ছে হিসাবের বাম পার্শ্ব, এটা হচ্ছে হিসাবের ডান পার্শ্ব। তাহলে এই ডান পার্শ্বে মাইনাস ফিগারে আছে যে দুইটি আইটেম ব্যয় এবং উত্তোলন, এটা যদি আমরা পার্শ্ব পরিবর্তন করি সমানের এই পার্শ্বে নিয়ে যাই তাহলে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে সম্পদের সঙ্গে এই পাশে মাইনাস ব্যয় ছিল, এই পাশে আসে প্লাস ব্যয় হবে, এই পাশে মাইনাস উত্তোলন ছিল, এই পাশে আসে প্লাস উত্তোলন হবে। তারপরে সমান দিয়ে যা আছে দায় যোগ মূলধন যোগ আয় লিখলাম। তাহলে লক্ষ্য করো
যে এই পাশে আছে সম্পদ যোগ ব্যয় যোগ উত্তোলন, এই পাশে আছে দায় যোগ মূলধন যোগ আয়। তাহলে উভয় পাশে প্লাস ফিগার করে আছে। এখন এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। ডেবিট ক্রেডিটের আমরা যে আলোচনা করেছিলাম সেখানে বলা হয়েছিল যে হিসাবের বাম পার্শ্ব হচ্ছে ডেবিট আর ডান পার্শ্ব হচ্ছে ক্রেডিট। তো সমান সমানের এটা হচ্ছে কি বাম পার্শ্ব, সমান সমান এটা হচ্ছে কি বাম পার্শ্ব, এটা হচ্ছে ডান পার্শ্ব। এই পাশে হিসাবগুলো হচ্ছে ডেবিট, সম্পদ ব্যয় উত্তোলন এগুলো হচ্ছে প্লাস ফিগার অর্থাৎ বাড়লে ডেবিট, আর দায় যোগ মূলধন যোগ আয় এগুলো প্লাস ফিগার হচ্ছে ক্রেডিট, অর্থাৎ বাড়লে ক্রেডিট করতে হবে, যদি কমাইতে চাই ডেবিট করব। এগুলো ঠিক, এগুলো যদি বাড়াতে চাই তাহলে আমরা ডেবিট করব, যদি কমাইতে চাই ক্রেডিট করব। তাহলে আমাদের এই যে আমরা হিসাব সমীকরণ থেকে এটা পাইলাম, সম্পদ যোগ ব্যয় যোগ উত্তোলন সমান দায় যোগ মূলধন যোগ আয়, এটা হচ্ছে বাম পার্শ্ব, এটা হচ্ছে ডান পার্শ্ব। এই বাম পার্শ্ব ডেবিট আর ডান পার্শ্ব হচ্ছে ক্রেডিট। এই যে সমীকরণটি আমরা পাইলাম এর উপরই হিসাব বিজ্ঞান দাঁড়িয়ে আছে। এই যদি সমীকরণটা ভালো মতো আমরা বুঝি তাহলে হিসাব বিজ্ঞানের প্রত্যেকটি অধ্যায় আমাদের কাছে সহজ মনে হবে। সম্পদ যোগ ব্যয় যোগ উত্তোলন এগুলো হচ্ছে বাম পার্শ্ব, হিসাবের বাম পার্শ্বে এগুলো হচ্ছে ডেবিট, অর্থাৎ প্লাস আছে। যদি আমরা ডেবিট করি, এইগুলোকে দফাকে যদি আমরা ডেবিট করি তাহলে আমাদের প্লাস হয়ে যাবে, অর্থাৎ বৃদ্ধি পাবে। তাহলে সম্পদ ব্যয় উত্তোলনকে যদি বাড়াইতে চাই তাহলে ডেবিট করব, যদি কমাইতে চাই তাহলে কি করব, এই পাশে নিয়ে যাব, অর্থাৎ ক্রেডিট করব। ঠিক তেমনি যে ক্রেডিট পাশের দফাগুলো যদি বাড়াইতে চাই, দায় মূলধন এবং আয়কে যদি আমরা বাড়াইতে চাই তাহলে আমরা ক্রেডিট করব, যদি কমাইতে চাই তাহলে আমরা কি করব, ডেবিট করব। তো এর জন্য আমাদের সম্পদ ব্যয় উত্তোলন দায় মূলধন আয় এগুলো আমাদের জানতে হবে। এই জন্য আমাদের সম্পদ ব্যয় উত্তোলন দায় মূলধন আয় এই ছয়টি সম্পর্কে যদি ভালো ধারণা আমাদের থাকে তাহলে আমরা মোটামুটি হিসাব বিজ্ঞানের অঙ্ক খুব সহজেই করতে পারবো। আর এই ভিত্তির উপরে হিসাব বিজ্ঞান দাঁড়িয়ে আছে, আর এটা আমরা খুব ভালো মতো আয়ত্ত করব। তো পরবর্তী ক্লাসে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। সবাই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলাফেরা করো। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।